22 বছর পর একটা ইন্ডিয়ার বিপক্ষে উইন, এটা তো অবিশ্বাস্য। চৌধুরী, কিউবা মিচেল, শ্রমিক ওরা আসাতে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। ফুটবলটা সবাই শ্রম দিয়ে 100% এফোর্ট দিয়ে খেলছে। ভারতের মতো একটা দেশকে ভূপায়িত করার মতো আনন্দ আর কিছু হতে পারে না। গোলকিপারের ক্রেডিট দেব এবং হামজাকে ক্রেডিট দেব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন। ধন্যবাদ ইমন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা ও কামালকে ফেরাতে তোড়জোড়। সাজার পরোয়ানা সহ ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট হবে উৎসব মুখর। এবার নির্বাচনে ভোটার 13.5 কোটি। গণভোট নিয়ে এখনও নির্দেশনা পায়নি ইসি। পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন। আনসার বাহিনীর জন্য কেনা হচ্ছে 17,000 শটগান। এবং প্রাথমিক শিক্ষকদের 11তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করে অর্থ উপদেষ্টা। অর্থ বিভাগের চিঠি। গানের শিক্ষক নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেবে পরবর্তী সরকার, আশা উপদেষ্টার। এদিকে ভারতকে হারানোয় বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। হামজা শমীদের প্রশংসায় ভাসিয়েছেন দর্শকরা। চলমান পরিস্থিতিতে এই জয়কে বিশেষ বলছেন সমর্থকরা। যেই বাংলাদেশ চাইছি সেই বাংলাদেশ আজকে দেখতে পাচ্ছি। হামজার গোলটা সেভ করাইছিল আমাদের জয়। হামজা লাভ ইউ এন্ড রাকিব ভাই ইজ অসাধারণ। সামনে হামজা, ডাইনে হামজা, বামে হামজা, পিছে হামজা, সব জায়গায় হামজা আর হামজা। প্রত্যেকবারের মতো এবারও অনেক সুন্দর খেলেছে। আর 22 বছর পর একটা ইন্ডিয়ার বিপক্ষে উইন, এটা তো অবিশ্বাস্য। অন্য প্রসঙ্গ, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতে সময় মাত্র 29 দিন। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানাও পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ, বিজিবির বাড়তি নিরাপত্তা। রায় দেয়া 3 সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মঙ্গলবার প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল আল মামুনের কাছে পাঠানো হবে। রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা কামালের হাতে আর মাত্র 29 দিন সময় আছে বলেও জানান তিনি। সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। সাজাপ্রাপ্ত পলাতক এই 2 আসামিকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা সরকার নির্ধারণ করবে বলেও জানান প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে আজই চিঠি পাঠাতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়ের কপি নয়, শুধু নোট ভার্বাল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ট্রাইব্যুনালের রায়ের পর আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, এই 2 আসামিকে ফেরত না পাঠালে তা হবে দেশটির অবন্ধু সুলভ আচরণ। যদিও এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি। এদিকে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, শেখ হাসিনার দণ্ড সম্পর্কে অবহিত ভারত। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী।
তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির প্রতিবেদন। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছেড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধী মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ। মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে, সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে ভারতে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জানা গেছে সন্ধ্যা 6:30টার পর দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের কর্মকর্তা। বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনও হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশ ও জনগণের সঙ্গে বেঈমানির পরিণতি খারাপ হবে। প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত শেষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক সহকর্মী, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। রাজধানীতে গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময়েও দুঃশাসন চলেছে। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তার স্ত্রী, তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেফতার করেছিল। গ্রেফতার করে তাদেরকে 21 দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার, তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবের ভট্টাচার্য জজ ছিলেন, তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান অস্থির সময়ে যে রাজনীতিবিদরা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ আহমদ অন্যতম। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম নিঃসন্দেহে।
এদিন দুপুরে বগুড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দিনের ভোট রাতে করতে শেখ হাসিনা ৩,০০০ কোটি টাকা প্রশাসনের কর্তাদের দিয়েছেন। জনগণের সঙ্গে বেইমানির পরিণতি খারাপ হয় বলেও মন্তব্য করেন তিনি। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য ৮,০০০ কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে ৩,০০০ কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যখন পড়তেন মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় মিরপুরে প্রীতি সমাবেশে একথা বলেন তিনি। এ সময় দ্রুত বিচার কার্যকরে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার ঘোষণাও দেন জামায়াতে আমির। রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে সুধী সমাবেশের আয়োজন করে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ায় যে রায় হয়েছে এতে স্বস্তি পাবে স্বজনহারা পরিবারগুলো। দ্রুত বিচার কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা। ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে। কোন চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করবো। নির্বাচনে জিতলে জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর থাকার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। 15.5 বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম। আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর। দলীয় কার্যক্রম নিষিদ্ধ এবং ইসি নিবন্ধন স্থগিত করায় অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের উপমন্ত্রী পাসকাল গোটেনহাউজের সাক্ষাতে একথা বলেন তিনি। ফেব্রুয়ারির নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নতুন ভোটার ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন ডাচ মন্ত্রী। সাক্ষাতে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সদ্য প্রণীত শ্রম আইনের প্রশংসা করে ডাচ মন্ত্রী বলেন, এই আইন ডাচ এবং ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার 12,77,00,000, নারী ভোটার বেড়েছে 4% বেশি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইসি সচিব জানান, গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার। এদিকে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করে সিইসি বলেন, প্রবাসী ভোটার গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতুবন্ধন তৈরি করবে। প্রবাসে থাকা বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পথ সুগম করতে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করল নির্বাচন কমিশন। প্রবাসে বসে ভোট দিতে চাইলে এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন 143টি দেশের প্রবাসী বাংলাদেশিরা। 19 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, প্রবাসী ভোটাররা গণতন্ত্র ও সুশাসনের জন্য সেতুবন্ধন তৈরি করবে। প্রবাসী ভোটার
গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত, আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী। আমরা একটি নতুন অধ্যায় সূচনা করছি, যেখানে বাংলাদেশের নাগরিকত্ব ভৌগোলিক নয়, বৈশ্বিক। সবার ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিএসি। নির্বাচন কমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো নাগরিক যেন বঞ্চিত না হন। আমরা বিশ্বাস করি ডাক ভোটের এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে সকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, এখনো গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। মোট ভোটারটা হচ্ছে 12,95,95,183। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। হিজড়া 1,234। সেই সঙ্গে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্ক্সবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। তবে আপত্তি পাওয়ায় আম জনগণ পার্টির ভাগ্য ঝুলে আছে বলেও জানান ইসি সচিব। একটা দায়িত্ব আসছে, অত প্রস্তুত তো আমরা নিজেরা আলোচনা করছি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে 40,000 নয়, আরও কম বডি ক্যামেরা কিনবে সরকার। সকালে সচিবালয়ে করের সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার এবং চাহিদা থাকায় 1 লাখ পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দও পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না। প্রায় 17,000 শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আগের যে ক্রয় তার তুলনায় এটা অত্যন্ত কম্পিটিটিভ প্রাইস। পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার কিলিং মিশনে অংশ নেয় 6 জন। সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমাকালু, জনি ও রোকন এসেছিল 3টি বাইকে। আটক জনিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। স্বজন ও বন্ধুদের দাবি, জনপ্রিয়তা আর দলে বড় পদ পেতে পারেন এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের দিয়ে হত্যা করিয়েছে দলেরই কেউ। এদিকে ময়নাতদন্তে তার শরীরে 18টি গুলির ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করেছেন কিবরিয়ার স্ত্রী। দুই হাত তুলে খুনিদের বিচার চাইছেন পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার শাশুড়ি। আমার মেয়ে কি করবো, আমার দুই এতিম কি করবো গো আল্লাহ। আমরা কি করবো, আমাদের কিছু করার নাই। মানতে পারতেছি না, ছোট থেকে দেখছি তো আমি আমার সহ্য করতে পারতেছি। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে হয় কিবরিয়ার ময়নাতদন্ত। শরীরে পাওয়া যায় 18টি ক্ষতচিহ্ন। স্বজন ও বন্ধুদের অভিযোগ, এলাকায় জনপ্রিয়তার কারণে সামনে দলের বড় পদ পেতেন কিবরিয়া। এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হত্যা করানো হয়। আমাদের সাসপেক্টে কেউ বাদও নাই, আবার কেউ ইনক্লুডও নাই। এটা দলীয় লোক হইতে পারে, দলের বাইরের লোকও হইতে পারে। মাফিয়ার সন্ত্রাসী যারা রাজনৈতিক ছত্রছায়ায় চলে 5ই আগস্টের পরে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদের ইনভলভ আছে। দলীয় পদ পজিশনের স্বার্থের বিষয় আছে। এক বাক্যে সে মনে করেন নির্বাচিত হইতো এবং এই জিনিসটাই মনে করেন কারো হয়তো চক্ষুশূল হয়ে গেছে। মরদেহ দেখতে এসে দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে অটোরিকশায় ওঠে দুজন। একজন আটক হলেও অপরজন গুলি করতে করতে পালিয়ে যায়। একেবারে আমার সামনাসামনি আসার কারণে আমি চাদরটা ধরছি, এইভাবে ওর শরীরে টাচ করছি, চাদরটা আমার হাতে আয় পড়ছে, সে সুইটা ওই দিক দিয়ে দৌড়ছে, তখন হাতে পিস্তল ছিল। অটোরিক্সাওয়ালারা একটা গুলি করে, তারপরে সামনে যে আবার একটা ফাঁকা গুলি করে
পরে ওরা দৌড়াদৌড়ি করে। তদন্তকারীরা বলছে আটক জনিকে জিজ্ঞাসাবাদে নাম এসেছে চিহ্নিত সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমা কালু ও রোকনের নাম। ব্যবসায়িক, রাজনৈতিক নাকি মাদক নিয়ে দ্বন্দ্ব খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। তার দেয়া তথ্য যে দুই একজন নাম এসেছে আমাদের কাছে, তাদের নামে অনেক মামলা এসেছে, ইলিগাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছে। শীর্ষ সন্ত্রাসীর কানেকশন আছে কি নাই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখলে বুঝতে পারবো। সোমবার সন্ধ্যায় মিরপুর 12 নম্বরের সি ব্লকে একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় গোলাম কিবরিয়াকে। এর আগে 2014 সালেও কিবরিয়াকে গুলি করে হত্যা চেষ্টা হয়েছিল বলে জানান স্বজনরা। রাজধানীর পল্লবীর এই হার্ডওয়্যারের দোকানে সোমবার সন্ধ্যায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যার পর কেউ বলছে তার জনপ্রিয়তা, আবার কেউ বলছে রাজনৈতিক কন্দল, আবার কেউ বলছে শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগসাজশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু নাম এসেছে। তাদের গ্রেপ্তার করা গেলেই সূরা হবে এই হত্যার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে দিতে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছেন। তবে ভূঁইপুর 4টি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছে। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা। আন্দোলনের সময় শিক্ষকদের মৃত্যুকে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সহকারী শিক্ষকরা তারা 13 গ্রেডে বেতন পাচ্ছেন, তারা যেন 11 গ্রেড পান সেই জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে লিখেছি। ওনারা রেফার করেছেন আমাদের বেতন কমিশনে। আমরা ক্যাবিনেট যে আমাদের আছে এই ডিভিশন আছে সেখানে আমরা তদবির করেছি যেন ওনারা আমাদের ফেভারে বলেন। আমি উপদেষ্টাদের তদবির করছি, ওনারা ফেভারে বলেন। আমি নিজে ওইখানে গেছি এই কি বলে পে কমিশনে, আমি গিয়ে ওনাদের আমি কনভিন্স করার চেষ্টা করেছি, যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেছি কেন 11তম গ্রেড প্রাপ্য। কলকারখানার ন্যূনতম 20 জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে শ্রম আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ শ্রম আইন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে শ্রমিকদের কালো তালিকা প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে। যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা বাড়ানো হয়েছে। একই কাজের জন্য নারী ও পুরুষের শ্রমিকের বেতন বৈষম্য থাকছে না। এছাড়া কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং চিকিৎসার জন্য তহবিল গঠনের বিধান আনা হয়েছে। বর্তমান শ্রম আইন অনুযায়ী কোনো কলকারখানার 20% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যায়। দেখছেন রাত 11টার সময়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্রাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 29 ডিসেম্বর হবে ভোট গ্রহণ। রাতে তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজামান। তফসিল অনুযায়ী 22 নভেম্বর খসড়া এবং 26 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের প্রার্থীদের জন্য 27 নভেম্বর থেকে 1 ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ এবং 2 ও 3 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 10 ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট ও 13 ডিসেম্বর হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। দেখছেন রাত 11টার সময়। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে পৌঁছাতেই তাকে স্বাগত জানান ট্রাম্প। দুজনের বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে ওয়াশিংটন রিয়াদের নিরাপত্তা সম্পর্ক, অস্ত্র চুক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং সৌদি আরবের আব্রাহাম চুক্তিতে যোগদান ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়। উচ্চ পর্যায়ের এই সফর আগামী বছরগুলোতে সৌদি মার্কিন সম্পর্ক আরও জোরদার করতে পারে। এছাড়াও বৈঠকে সৌদির আল নাসর ফুটবল ক্লাবের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।